চারিদিকে তখন শুধু একটা নামেরই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল, শ্যাডো গ্যাং। এমন এক চোরদের দল যাকে বাধা দিতে গিয়ে স্বয়ং বিশ্বের সবচেয়ে আধুনিক এআই সিস্টেমও হাত তুলে দিয়েছিল। হ্যাকার থেকে শুরু করে কিলার, দুনিয়ার তাবড় তাবড় প্রফেশনালরা যখন এক ছাদের নিচে আসে, তখন জন্ম নেয় এমন এক মাস্টারমাইন্ড প্ল্যান যা ইতিহাসের সবচেয়ে বিখ্যাত ডাকাতিগুলোকেও হার মানিয়ে দিয়েছিল। একজন জিনিয়াস হ্যাকার পুলিশের সিসিটিভি নেটওয়ার্ক হ্যাক করে কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছিল, কিন্তু পুলিশ তার কিছুই করতে পারছিল না। আর ঠিক তখনই এন্ট্রি নেয় পুলিশের এক রিটায়ার্ড লেজেন্ড অফিসার, যার কাছে অপরাধীদের ধরার জন্য কোনো সুপার কম্পিউটার বা এআইয়ের প্রয়োজন ছিল না, কারণ সে জানত কম্পিউটারের ডাটাবেস নয়, বরং অপরাধীর মন আর তার চোখের ভাষা কিভাবে পড়তে হয়। কিন্তু লোভ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন নিজের মানুষই হয়ে ওঠে সবচেয়ে বড় শত্রু। গ্যাং লিডার এবং হ্যাকারের মধ্যে শুরু হয় মতামতের বিরোধ আর লোভ। একদিকে পুলিশের বিছানো আন্ডারকভার জাল, আর অন্যদিকে কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড নিয়ে গ্যাংয়ের ভিতরেই একে অপরের মধ্যে লড়াই, খুনের বদলা খুন, একের পর এক হাইটেক ধোঁকা, আর শেষ মুহূর্তেই এমন এক ক্লাইম্যাক্স যা আপনিও কল্পনা করতে পারছেন না। আজকের এই ভিডিও অ্যাকশন, হ্যাকিং আর মাইন্ড গেমসে ঠাসা এক দুর্দান্ত সিনেমার টান টান গল্প, তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন শেষ পর্যন্ত। গল্পের শুরু হয় ব্লিক নামের এক জিনিয়াস হ্যাকারকে দেখিয়ে, যে পুলিশের সবচেয়ে অ্যাডভান্স সিসিটিভি নেটওয়ার্ককে এত নিখুঁতভাবে হ্যাক করে নেয় যে কন্ট্রোল রুমে বসে থাকা অফিসাররা মনে করে এটা সামান্য কোনো যান্ত্রিক ত্রুটি। হয়তো তাদের মনে হয় যে হয়তো সিস্টেমে কোনো ছোট গ্লিচ তৈরি হয়েছে, কিন্তু পরের মুহূর্তেই পুরো স্টেশন সিকিউরিটি অ্যালার্মের আওয়াজে কেঁপে ওঠে। খবর পাওয়া যায় যে শহরের সবচেয়ে সুরক্ষিত ব্যাংকগুলোর একটিতে কোটি কোটি ডলারের ডাকাতি হয়ে গেছে। পুলিশ সঙ্গে সঙ্গে নিজেদের সবচেয়ে পাওয়ারফুল এআই সার্ভিলেন্স সিস্টেম স্পাইস অ্যাক্টিভেট করে দেয়। এই সিস্টেম পুরো শহরের ক্যামেরাগুলিকে কিছু সেকেন্ডের মধ্যেই স্ক্যান করতে শুরু করে, আর খুব তাড়াতাড়ি এআই ওই চোরেদের গাড়ির লোকেশন ট্র্যাক করে নেয়। দ্রুত অনেক পুলিশ ইউনিট সেখানে পৌঁছায়, কিন্তু সেখানে পৌঁছে তারা অবাক হয়, কারণ ঘটনাস্থলে পৌঁছানোর পর রাস্তা পুরোপুরি ফাঁকা দেখতে পায় তারা। কিন্তু কন্ট্রোল রুমের স্ক্রিনে সেই গাড়ির রাস্তায় চলার সিগন্যাল আসছিল এখনো। তখনই অফিসাররা বুঝতে পারে যে শুধু ব্যাংক নয়, বরং পুরো পুলিশ নেটওয়ার্ক হ্যাক হয়ে গেছে। পরের দিন তদন্তে আরও একটি অবাক করা বিষয় সামনে আসে। যে লকারটি লুট করা হয়েছিল সেটি এক ধনী বিজনেসম্যানের ছিল। সেই লকারে সে নিজের 500 কোটি মিলিয়ন ডলারের ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টের পাসওয়ার্ড রেখেছিল। সেটা একটি নোটবুকে লেখা ছিল। এর মানে চোরেরা শুধু টাকা পায়নি, বরং দুনিয়ার সবচেয়ে বড় ডিজিটাল সম্পদগুলোর একটির কাছে পৌঁছানোর রাস্তাও পেয়ে গিয়েছিল। অন্যদিকে অপরাধীদের গ্যাং এখন নিজেদের পরবর্তী মিশনের প্রস্তুতি করে ফেলেছিল। তাদের লক্ষ্য ছিল ম্যাকাও টাওয়ারের এক বিশাল বিল্ডিং, যেখানে ডিজিটাল কারেন্সি ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান অফিস ছিল। গ্যাং ভিতরে ঢোকার সাথে সাথেই অফিসের পুরো স্টাফেদের জিম্মি বানিয়ে নেয়। কিছু কর্মীদের তারা নির্মমভাবে মারধর করে এবং তাদের দিয়ে কোম্পানির মেন সার্ভার পর্যন্ত পৌঁছে যায় তারা। গ্যাংয়ের লিডারের নাম ছিল ভিক্টর, কিন্তু আসল খেলা পর্দার পিছন থেকে খেলছিল ব্লিক নামে ওই হ্যাকার। যখনই তাদের সার্ভারের সিস্টেম অ্যাক্সেস হয়ে যায় তাদের কাছে, তারা জানতে পারে যে এই কোম্পানির ক্লায়েন্টদের মধ্যে দেশের সবচেয়ে বড় বড় ক্রিপ্টো বিনিয়োগকারীদের নাম রয়েছে। তাদের মধ্যে একজনের অ্যাকাউন্টে প্রায় 10 আরব ডলারের চেয়েও বেশি ক্রিপ্টোকারেন্সি মজুদ ছিল। ভিক্টর বুঝে যায় যে এত বিশাল ক্রিপ্টোকারেন্সির পিছনে ছুটলে বিপদ বাড়তে পারে, তাই সে এই ইনফরমেশন ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। কিন্তু ব্লিক এই ক্রিপ্টোকারেন্সির পরিমাণ দেখে লোভে পড়ে যায়, তাই সে এই ক্রিপ্টোকারেন্সি ছাড়তে চাইছিল না। সে লিওকে পুরো ডাটা কপি করার আদেশ দিয়ে দেয়। কিছু মিনিটের মধ্যেই বিল্ডিংয়ের বাইরে পুলিশ এসে পৌঁছায় এবং তারা পুরো বিল্ডিংকে সিল করতে থাকে। ওদিকে গ্যাং সার্ভার থেকে ডাটা বের করে দ্রুত লিফটের দিকে দৌড়ে পালায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় হলো যে গ্যাং লিডার ভিক্টর বাকি সঙ্গীদের সাথে ছিল না। সে নিচে লবিতে একটি ক্যাফের ভিতরে আরামে বসে কফি খাচ্ছিল, যাতে কেউ তাকে সন্দেহ না করে। তবে ঠিক তখনই একটি মেয়ে অন্য কিছুর ছবি তুলতে গিয়ে তার ছবি তুলে নেয়, আর সেই সময় সে এর উপর খুব একটা গুরুত্ব দেয় না। কিন্তু এই ফটোই পরবর্তীতে গিয়ে পুরো কেসের সবচেয়ে বড় প্রমাণ হতে চলেছিল। ওদিকে লিফটের ভিতরেই পুলিশ আর অপরাধীদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। এরই মধ্যে গ্যাং পুলিশ ক্যাপ্টেন ড্যানিয়েলকে জিম্মি বানিয়ে নেয়, তাই বাকি অফিসাররা আর গুলি চালাতে পারে না। অপরাধীরা এই সুযোগের ফায়দা তুলে ড্যানিয়েলকে সাথে নিয়ে উপরের ফ্লোরের দিকে পালিয়ে যায়। কিন্তু ড্যানিয়েল হার মানে না। যেমনই সে সুযোগ পায় সে পুনরায় হামলা করে। তবে একা 4 জন অপরাধীর মোকাবিলা করা অতটাও সহজ ছিল না। গ্যাং কোনো রকমে তার হাতে হাতকড়া লাগিয়ে সোজা বিল্ডিংয়ের ছাদের দিকে পালিয়ে যায়। বাকি পুলিশও তাদের পিছু নেয়, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
ছাদে পৌঁছানোর সাথে সাথেই অপরাধীরা এমন কিছু করে যা পুলিশ কল্পনাও করতে পারেনি। তারা সোজা টাওয়ার থেকে লাফ দিয়ে দেয়। এত ফুট উপর থেকে লাফ দেওয়ার কারণে তাদের কাছে স্পেশাল প্যারাশুট ছিল, কারণ তারা আগে থেকেই সবকিছুর পরিকল্পনা করে এসেছিল। আর এই হুড়োহুড়ির মধ্যে একজন মহিলা নিচে পড়তে গেলেই ড্যানিয়েল নিজের পরোয়া না করে তাকে বাঁচানোর জন্য ছুটে যায়। আর এই সুযোগে অপরাধীরা আরও একবার তার নাগাল থেকে পালিয়ে যায়। এর মধ্যে ব্লিক বিল্ডিংয়ের পুরো লিফট সিস্টেম হ্যাক করে নেয়, তাই ক্যাপ্টেন ড্যানিয়েলের কাছে নিচে নামার কোনো রাস্তা ছিল না। তাই বাধ্য হয়ে সে একজন জাম্পারের কেবিল ধরে নিজের জীবন ঝুঁকিতে ফেলে টাওয়ার থেকে নিচে লাফ দেয় আর কোনোভাবে নিচের হাওয়া বেলুনের উপর নামে। কিন্তু অন্যদিকে গ্যাংয়ের সদস্যরা প্যারাশুট নিয়ে শহরের অন্যদিকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর অপরাধীরা একটি বড় হোটেলের ছাদে ল্যান্ড করে। তাদের মনে হচ্ছিল তারা বেঁচে গেছে, কিন্তু সেখানে আগে থেকেই পুলিশ তাদের অপেক্ষা করছিল। গ্যাং মেম্বারদের প্রত্যেকের মুখে মাস্ক এবং হাইটেক গ্যাজেট ছিল, আর তারা খুব চালাকির সাথে পুলিশকে পুরোপুরি বিভ্রান্ত করে দেয়। কিছু মিনিটের মধ্যেই তারা হোটেলের মধ্যে রহস্যজনকভাবে কেমন গায়েব হয়ে যায়। অন্যদিকে ব্লিক হোটেলের সমস্ত সিকিউরিটি ক্যামেরার ডাটা ডিলিট করে দেয়, আর এখন পুলিশের কাছে না কোনো ফুটেজ বেঁচে ছিল আর না কোনো ডিজিটাল ক্লু। প্রথমবারের মতো এই এআই সিস্টেম পুরোপুরি এই গ্যাংয়ের কাছে বেকার হয়ে গেছিল। বাধ্য হয়ে পুলিশকে পুরনো টেকনিকের ব্যবহার করতে হয়। প্রত্যেক অফিসাররা নিজেদের শরীরে ছোট ক্যামেরা লাগিয়ে হোটেলের ভিতরে সাধারণ মানুষের মতো ঘুরতে শুরু করে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক মনে হলেও প্রতিটি ক্যামেরা পুলিশ হেডকোয়ার্টারে লাইভ ফিড পাঠাচ্ছিল, আর ফেস রেকগনাইজ সফটওয়্যার সেগুলো স্ক্যান করছিল। তবে অন্যদিকে টিম লিডার ভিক্টর কম চালাক ছিল না। সে সময় সময় তার রূপ পরিবর্তন করছিল। কখনো সে ট্যুরিস্ট হয়ে যায়, কখনো আবার হোটেল স্টাফ, আবার কখনো সিকিউরিটি গার্ড। তাই সে পুলিশের চোখের সামনে থাকা সত্ত্বেও তাকে ধরা অসম্ভব ছিল। তখনই ক্যাপ্টেন ড্যানিয়েলের নজর একজনের মুখের ওপর পড়ে। সে ছিল লিও। লিফটে লড়াইয়ের সময় ড্যানিয়েল তার কানে দুল দেখেছিল, আর সেটি দেখেই সে লিওকে চিনতে পেরে। ড্যানিয়েল সঙ্গে সঙ্গে তার পিছু করা শুরু করে, কিন্তু লিও ভিড়ের মধ্যে এমনভাবে গায়েব হয়ে যায় যেন সে সেখানে ছিলই না। এরই মধ্যে এআই সিস্টেম এমন একজনের ফেসকে রেকগনাইজ করে যা তার ডাটাবেসে ছিলই না। পুলিশ সঙ্গে সঙ্গে তার পিছনে যাওয়া শুরু করে, কিন্তু এটিও ভিক্টরের একটি চাল ছিল। সে ইচ্ছা করেই একজন অফিসারকে সজোরে ধাক্কা মারে। ক্যামেরা কিছু সেকেন্ডের জন্য এরর হয়ে যায়। ততটুকু সময় গ্যাংয়ের বেঁচে বেরোনোর জন্য যথেষ্ট ছিল। পুলিশ যতক্ষণে পুনরায় পরিস্থিতিকে নিজের নিয়ন্ত্রণে নিত, ততক্ষণে গ্যাং হোটেল থেকে পালিয়ে যায়। পরের দিন পুলিশ স্টেশনে সেই ক্রিপ্টোকারেন্সির মালিক এসে পৌঁছায়, আর সে প্রচণ্ড রেগে ছিল। এদিকে পুলিশের সবচেয়ে আধুনিক এআই সিস্টেম বারবার ব্যর্থ হয়ে যাচ্ছিল। তখনই সিনিয়র অফিসার রুবি এমন একজনের নাম নেয় যা শুনে ঘরের মধ্যে সবাই চুপ হয়ে যায়। সে বলে এখন তাদের রিটায়ার্ড লেজেন্ড পুলিশ অফিসার জ্যাকিকেই এই কাজের দায়িত্ব দিতে হবে। একমাত্র সেই পারবে এই গ্যাংকে হাতে নাতে ধরতে। কিন্তু ড্যানিয়েল তার কথায় হাসে। তার মনে হয় যে একজন বুড়ো অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার এই রকম হাইটেক চোরকে কিভাবে ধরবে। কিন্তু রুবি তাকে মনে করিয়ে দেয় যে সকল অ্যাডভান্স টেকনোলজি এমনিতেই আগে থেকেই হার মেনে গেছে। যে এআই অপরাধীদের ধরার চেষ্টা করছিল, সেই অপরাধীরাই এআইয়ের থেকে এক ধাপ এগিয়ে আছে। তাই এখন তাদের এমন একজন মানুষের দরকার ছিল যে কম্পিউটার নয়, বরং মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বা তার দিকে তাকাতেই তার সম্পর্কে জানতে পারবে। কিছু সময় পর দুজন অফিসার রনি এবং এমিলি জ্যাকিকে খুঁজতে বের হয়ে যায়। এক সময় সে পুলিশের সবচেয়ে ডেঞ্জার আন্ডারকভার এজেন্ট ছিল। তার ফাইল বীরত্ব আর ডেঞ্জার সাকসেসফুল মিশনে পুরোপুরি ভরে গেছিল। কিন্তু তার কাজের ইতিহাসের ওপর এমন এক দাগও ছিল যা তার পুরো জীবন বদলে দিয়েছিল। সেটা হলো জ্যাকির পার্টনারের মৃত্যু। আর সেই পার্টনার আর কেউ নয়, বরং এমিলির বাবা ছিল। যখন রনি আর এমিলি জ্যাককে খুঁজতে খুঁজতে তার কাছে পৌঁছায়, তখন সে তার কুকুরদের নিয়ে হাঁটতে বেরিয়েছিল। প্রথমবার দেখাতে তাকে দেখে কেউই বিশ্বাস করবে না যে এই সেই লোক যে একসময় অপরাধীদের কাছে ভয়ের কারণ ছিল। এমিলি তার পিছু করতে করতে একটি ক্যাফে পর্যন্ত পৌঁছে যায়, আর স্টুডেন্ট সেজে তার সাথে কথাবার্তা বলার চেষ্টা করে। কিন্তু পরের মুহূর্তে জ্যাকি নিজে তার টেবিলে এসে বসে পড়ে। সে মুচকি হেসে তাকে বলে, পুরো দিন আমার পিছু করছো, কমসে কম একটু প্রফেশনাল তো হওয়ার চেষ্টা করো। তার কথা শুনে এমিলি অবাক হয়ে যায়। কিন্তু আসল ধাক্কা তখন লাগে যখন জানা যায় যে জ্যাকি কাউকে বুঝতে না দিয়ে রকির পুলিশ ব্যাজ চুরি করে নিয়েছে। সে টেরও পায়নি। অর্থাৎ বয়স বাড়া সত্ত্বেও তার নজর আর ব্রেন আজও আগের মতোই তীক্ষ্ণ ছিল। কিছু সময় পর জ্যাকি পুলিশ স্টেশনে পৌঁছায় আর কেসের সমস্ত ফুটেজ দেখতে শুরু করে। যেখানে এআই সিস্টেম লাখ লাখ ভিডিও স্ক্যান করেও কিছু বের করতে পারেনি, সেখানে জ্যাকি শুধু কিছু মিনিটের মধ্যেই অনেক গুরুত্বপূর্ণ ক্লু খুঁজে বের করে নেয়। তার ধারণা অনুযায়ী প্রতিটি অপরাধী কোনো না কোনো সময় ক্যামেরার দিকে নিশ্চয়ই দেখে।
সে এটি চেক করে যে ক্যামেরা চালু আছে কিনা, আর এই ছোট ভুলের কারণেই তাকে চেনা সহজ হয়ে যায়। ফুটেজগুলোকে বারবার দেখার পর জ্যাকি পুরো গ্যাংয়ের অনেক সদস্যকেই চিনে ফেলে। অন্যদিকে ভিক্টরকে ব্লিকের ওপর ভীষণ রাগতে দেখা যায়। তার লোভের কারণে পুরো মিশন প্রায় ফেল হয়ে গিয়েছিল, আর এখন প্রথমবার তাদের মুখ ক্যামেরা সেন্সারে চলে এসেছিল। ভিক্টর তাকে এই ভুলের জন্য খুব মারধর করে এবং সতর্ক করে দেয় যে যদি তারা ধরা পড়ে তার কারণ শুধু সেই হবে। কিন্তু ব্লিক কোনো কারণেই ওই লোভ ছাড়তে পারছিল না। সে ভিতর ভিতর আরও একটি বড় পরিকল্পনা করে রেখেছিল। তার বিশ্বাস ছিল যদি তার পরিকল্পনা মতো এই মিশন সফল হয়ে যায় তাহলে পুরো গ্যাং মেম্বারদের কাছে এত পরিমাণে টাকা থাকবে যা তারা জীবনেও শেষ করতে পারবে না। লিও দুজনের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করতে গেলেই ভিক্টর রেগে গিয়ে তাকেও ধাক্কা দিয়ে দেয়। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বাকি গ্যাং মেম্বাররা মাঝখানে এসে সবাইকে শান্ত করে। ওদিকে পুলিশ স্টেশনে জ্যাকি তখনও ছবি আর স্ক্রিনশটগুলো দেখছিল। তখনই তার নজর বারবার একজন লম্বা কোট পরা রহস্যময় মানুষের উপর পড়ে। তারপর তাকে সেই ফটো দেখানো হয় যা হোটেলে সেই মহিলাটি ভুলবশত তুলেছিল। এখন জ্যাকির বিশ্বাস হয়ে যায় যে এই লোকটা কোনো সাধারণ অপরাধী নয়। হঠাৎ তার এক পুরনো নাম মনে পড়ে যায়, এমন একজন প্রাক্তন এজেন্ট যে একসময় পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক অ্যাসাসিনেশন ইউনিটে কাজ করত, আর তারপর হঠাৎ সে গায়েব হয়ে যায়। স্যাডোর নাম শুনতে জ্যাকি বুঝে যায় এটা কোনো সাধারণ গ্যাং নয়। সে সঙ্গে সঙ্গে এক নতুন সার্ভিলেন্স ইউনিট বানানোর আদেশ দিয়ে দেয়। কিন্তু সে খুব তাড়াতাড়ি জানতে পারে যে পুলিশ এখন প্রায় পুরোপুরি এআই সিস্টেমের উপর নির্ভর হয়ে পড়েছে। পুরনো দিনের মতো আন্ডারকভার আর নজরদারি টিম বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ যে পদ্ধতিগুলোর মাধ্যমে জ্যাকি নিজের নাম বানিয়েছিল সেগুলো এখন পুলিশ ফোর্স থেকে বাদ দেওয়া হয়েছিল। পরের দিন জিমে অ্যামেলি ট্রেনিং করছিল। তখনই কিছু পুলিশ অফিসার তাকে নিয়ে মজা করতে শুরু করে। তাকে বলে যে সে নাকি পুলিশ হওয়ার জন্য অনেক ছোট এবং দুর্বল। প্রথমে তো অ্যামেলি তাদের কথায় কান দেয় না, কিন্তু যখন তারা সীমা ছাড়িয়ে যায় তখন সে প্রচণ্ড রেগে গিয়ে কিছু সেকেন্ডের মধ্যেই ওই অফিসারকে মাটিতে ফেলে দেয়। তার এই কাণ্ড দেখে সবাই অবাক হয়ে যায়। দূরে দাঁড়িয়ে জ্যাকিও এই সব কিছুই দেখছিল। সে অ্যামেলিকে বলে, আজ আমি দেখলাম মানুষের মনের জোর কতটা, তুমি ঠিক তোমার বাবার মতোই। সেদিন জ্যাক একা ছাদে বসে নিজের পুরনো সাথীর কথা মনে করছিল। একসময় তারা খুব ভালো বন্ধু ছিল, আর সে একটি মিশনে মারা গেছিল। মনে মনে সে তার বন্ধুকে কথা দেয় যে এইবার সে তার মেয়ের কিছুই হতে দেবে না, সবসময়ই তাকে সুরক্ষিত রাখবে। পরের দিন নতুন সার্ভিলেন্স টিমের ট্রেনিং শুরু হয়। জ্যাকি তাদের শেখায় যে আসল আন্ডারকভার অফিসার কিভাবে চলে, কিভাবে ভাবে এবং কিভাবে মানুষের মধ্যে মিশে যায়। আর সবচেয়ে জরুরি কথা হলো কিভাবে মানুষের নজরে না এসেই প্রতিটি ছোট থেকে ছোট জিনিস নোটিস করে। তার অনুসারে সবচেয়ে বড় নিয়ম ছিল কখনো পুলিশওয়ালার মতো দেখো না, সবসময় সাধারণ মানুষ হয়েই থাকো। এরপর পুরো পুলিশ টিমের সদস্যরা শহরের চারিদিকে ছড়িয়ে পড়ে। কেউ খবরের কাগজ পড়ছিল, কেউ কফি খাচ্ছিল, তো কেউ শুধু সাধারণ মানুষ সেজে ঘুরছিল। কিন্তু অ্যামেলির জন্য জ্যাকির এক আলাদা প্ল্যান ছিল। সে তাকে বাকি টিম থেকে দূরে নিজের ভ্যানে রাখে। জ্যাকির কথা মতো অ্যামেলি ছিল যে ওই চোরেদের ধরতে পারবে। এইভাবেই 12 দিন কেটে যায়। অন্যদিকে ভিক্টর নিজের শেষ আর সবচেয়ে বড় মিশনের প্রস্তুতি করছিল। সে এক এমন ডিজিটাল ভল্টের সন্ধান পেয়ে যায় যার মধ্যে আরব ডলারের ক্রিপ্টোকারেন্সি রাখা ছিল। আর যদি এই মিশন সফল হয়ে যেত তো পুরো গ্যাং মেম্বাররা কোটি কোটি টাকার মালিক হয়ে যেত। এভাবেই যেমন তেমনভাবে দিন কাটছিল। জ্যাকের সার্ভিল্যান্স টিম অপরাধীদের ধরার জন্য পুরো শহরে ঘুরে বেড়াচ্ছিল। কিন্তু বেশ অনেক কয়েকদিন কেটে যাওয়ার পরেও বিশেষ কিছু হাতে আসে না তাদের। টিম শুধু মানুষের মধ্যে মিশে গিয়ে নজরদারিই করছিল। 15তম দিনে অ্যামেলি খাবার নিতে ভ্যান থেকে বাইরে বেরিয়ে যায়। আর তখনই তার নজরে কিছু নেশা করা ছেলের উপর পড়ে যারা মেয়েদের বিরক্ত করছিল। অ্যামেলি তাদের উচিত শিক্ষা দিতে চাইছিল, কিন্তু তখনই জ্যাকি তাকে বাধা দিয়ে বলে তারা এই সময় আন্ডারকভার মিশনে আছে, এই কারণে এই ঝামেলায় না পড়ে সরাসরি পুলিশকে কল করা উচিত। কিন্তু অ্যামেলি তার কথা শোনে না, বরং পরের মুহূর্তে তাদের সাথে মারামারি শুরু করে। অ্যামেলি একাই তাদের মোকাবিলা করে। প্রথমে সে সবাইকেই কাবু করার চেষ্টা করছিল, তবে সংখ্যায় তারা বেশি হওয়ায় তারা একে একে অ্যামেলিকে ঘিরে ফেলে। আর ঠিক তখনই জ্যাকি এসে ওই ছেলেগুলিকে তাদের উচিত শিক্ষা দেয়। তবে ভ্যানে পৌঁছে জ্যাকি অ্যামেলির উপর প্রচণ্ড রেগে যায়। সে চায় না অ্যামেলি তাদের এই পুরো মিশনকে বিপদের মধ্যে ফেলে দিক। কিন্তু অ্যামেলির উত্তরও পরিষ্কার ছিল যে যদি পুলিশ হয়েও তারা মানুষের সাহায্য না করতে পারে তো এমন কাজের কী লাভ। আর এই বিষয় নিয়েই দুজনের মধ্যে খুব তর্ক হয়ে যায়। তখনই জ্যাকি সিদ্ধান্ত নেয় যে এখন সময় এসে গেছে তাকে পুরো সত্যটা বলার। জ্যাকি জানায় বহু বছর আগে সে আর অ্যামেলির বাবা 8 মাস পর্যন্ত আন্ডারকভার মিশনে ছিল।
একদিন তারা কিছু অপরাধীকে ছোট্ট একটি বাচ্চার কিডন্যাপ করতে দেখে। নিয়ম অনুযায়ী তাদের চুপচাপ থাকার দরকার ছিল, কিন্তু জ্যাকি নিজেকে আটকাতে পারে না। সে সোজা বাচ্চাটিকে বাঁচাতে এগিয়ে যায়। অপরাধীরা তাকে খুব খারাপভাবে আহত করে দেয়, এমনকি প্রায় মেরেই ফেলছিল। আর ঠিক তখনই অ্যামিলির বাবা তাকে বাঁচানোর জন্য সামনে আসে। সে জ্যাকির প্রাণ তো বাঁচিয়ে নেয়, কিন্তু নিজে আর তাদের হাত থেকে বেঁচে ফিরতে পারে না। এটা শুনে অ্যামিলি প্রচণ্ড দুঃখ পায়। অন্যদিকে জ্যাকি অনেকটা ভেঙে পড়েছিল। সে বলে, একজন পুলিশ অফিসারের সবচেয়ে কঠিন কাজ গুলি চালানো নয়, বরং সঠিক সময়ে অপেক্ষা করা। কারণ একটি ভুল সিদ্ধান্ত শুধু মিশনই নয়, কারোর জীবনও কেড়ে নিতে পারে। ঠিক তখনই সৌভাগ্যবশত তারা মার্কেটের ভিড়ের মধ্যে এমন একজনকে দেখতে পায় যাকে তারা এতদিন ধরে খুঁজছে, আর সে হলো ভিক্টর। মার্কেটের ঠিক মাঝখানে ভিক্টরকে দেখেই জ্যাকির পুরো টিম অ্যাক্টিভ হয়ে যায়। জ্যাকি সঙ্গে সঙ্গে সবাইকে আদেশ দেয় যে কেউ যেন সরাসরি ভিক্টরের দিকে না তাকায়, কোনো ক্যামেরায় যেন তার দিকে না ঘোরানো হয়, যেন তাদেরকে দেখে মনে হয় তারা সবাই সাধারণ মানুষ। কারণ ভিক্টর খুবই চালাক ও সতর্ক ছিল। আর ঠিক তখনই সেটাই হয়। ভিক্টর যখন বুঝতে পারে যে দুইজন লোক তাকে দেখছে, সে সতর্ক হয়ে যায়। আর ওই দুইজন সঙ্গে সঙ্গে দম্পতি হওয়ার নাটক করতে থাকে। জ্যাকির হাতে এবার টিমের বড় রাঘব বোয়ালটি ধরা পড়তে যাচ্ছিল। এতদিন যার পিছনে তারা দৌড়াচ্ছিল, হয়তো সে এবার ধরা পড়বে। পুরো টিম কোনোরকম তাকে সন্দেহ না হতে দিয়েই ধীরে ধীরে ভিক্টরের পিছু করে, এবং তারা বুঝে যায় যে ভিক্টর কোন বিল্ডিংয়ে ঢুকছে। তখন অ্যামিলি ভ্যান থেকে নেমে নিজে ভিতরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও এই কাজ খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সে ধীরে ধীরে পকেটে হাত ঢুকিয়ে চাকু নিয়ে তৈরি থাকে। ওদিকে জ্যাক দূরে বসে ওদের উপর নজর রাখছিল। সে বুঝতে পারে যে ভিক্টর অ্যামিলিকে দেখে ফেলেছে। জ্যাকি দ্রুত বিল্ডিংয়ের ভিতরে পৌঁছায়, আর সময় নষ্ট না করে অ্যামিলির বাবা হওয়ার নাটক করে, এবং লিফটের মধ্যে ঢুকেই সুযোগ বুঝে অ্যামিলির কান থেকে ব্লুটুথ ডিভাইসটি বাইরে ফেলে দেয়, যাতে জনের কোনো রকম সন্দেহ না হয়। তারপর সে এমন ভান করে যেন সে অ্যামিলির বাবা, এবং ভিক্টরকে সে এটাই বোঝানোর চেষ্টা করে যে তাদের এই প্রথমবার দেখা হয়েছে। কথায় কথায় জ্যাকি ভিক্টরকে একটি আপেল দেয়, তবে দেখতে এটি একটি সাধারণ আপেল মনে হলেও জ্যাকি তার ভিতর একটি ছোট্ট ক্যামেরা লুকিয়ে রেখেছিল। যখনই ভিক্টর আপেলটি নেয়, ক্যামেরা তার ফেসের একেবারে পরিষ্কার ছবি ক্যাপচার করতে শুরু করে। পুলিশের কাছে এখন তার সবচেয়ে পরিষ্কার একটি ভিডিও ফুটেজ ছিল। যদিও খেলা এখনও শেষ হয়নি, ভিক্টর এখনও বেশ সতর্ক ছিল আর তাদের উপর নজর রাখছিল। তাই জ্যাকি পাশের একটি ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, যাতে তার সন্দেহ না হয়। কিন্তু সেই ফ্ল্যাট ছিল অন্য এক মহিলার, তাই কোনো রকমে সে তাকে শান্ত করে। এই সময় লিফটে আগে থেকেই লাগানো ছোট ক্যামেরার সাহায্যে পুলিশ টিম জানতে পেরে যায় যে ভিক্টর এই বিল্ডিংয়ের কোন ফ্লোরে গিয়ে থামছে। রনি সঙ্গে সঙ্গে সেই ফ্লোরে আরও ক্যামেরা লাগিয়ে দেয়। জন থাকতো বিল্ডিংয়ের এই অ্যাপার্টমেন্ট নম্বর 22-এ। এটা জানা মাত্রই জ্যাকি আর সময় নষ্ট করে না, রাস্তার অন্য পাশে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে নেয়, যেখান থেকে ভিক্টরের প্রতিটি গতিবিধির উপর নজর রাখতে শুরু করে পুলিশ টিম ঘন্টার পর ঘন্টা দূরবীন আর ক্যামেরার মাধ্যমে ভিক্টরকে দেখতে থাকে। কখনো সে বাইরে বেরোতো, আবার কখনো ঘন্টার পর ঘন্টা ঘরের মধ্যেই বসে থাকতো। কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয়টি ছিল, ভিক্টরকে কোনো সময় তাড়াহুড়োর মধ্যে বা বড় কিছু প্ল্যান করার প্রস্তুতি নিতে দেখা যেত না। পুলিশ একদিন ভিক্টরের ঘরের ডাস্টবিনের নোংরা ভালোভাবে ঘেঁটে দেখতে থাকে, এবং তার মধ্যে তারা ছেঁড়া সুডোকু পাজলসের টুকরো খুঁজে পায়। প্রথম দেখাতে সেগুলো পুরনো কাগজ মনে হলেও জ্যাকির বিশ্বাস ছিল যে সেগুলির পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। তবে পুলিশ টিমের কোনো সদস্য সেই পাজলসের মানে বুঝতে পারছিল না। অন্যদিকে ভিক্টর কোনো কিছু চিন্তা ছাড়াই নিজের ঘরে আরামে বসে শুধু বাবল ড্রাপ ফাটাতো। কিছুদিন পর জ্যাক নিজের নতুন পরিচয়ের সাথে আরও কাছে যাওয়ার চেষ্টা করে। সে তার প্রতিবেশী হওয়ার নাটক করে। মার্কেটে দুজনে দেখা হয়, আর ভিক্টর নিজেই তার কাছে কথা বলার জন্য এগিয়ে আসে। হঠাৎ সে মুচকি হেসে জ্যাককে বলে, তোমার হাত বেশ শক্ত, বন্দুক চালাও নাকি? জ্যাক জানায়, না না, ছোটবেলা থেকে এক্সারসাইজ করি। ভিক্টরের তার উপর সন্দেহ হয়, কিন্তু তার মনে হয় হয়তো সে সত্যিই বলছে। এরপর জ্যাকি তাকে রাতে ডিনারে আমন্ত্রণ করে। সন্ধ্যায় জ্যাকি এবং অ্যামিলি তার ফ্ল্যাটে ভিক্টরের আসার অপেক্ষা করে। কিছুক্ষণ পর ভিতরে আসতেই ভিক্টর পুরো ঘরটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে থাকে। খাবার টেবিলে খাবার খাওয়ার মাঝে মাঝে ভিক্টর বারবার অ্যামিলিকে নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করছিল। সে এটি যাচাই করে দেখতে চাইছিল যে জ্যাক আর অ্যামিলি কি সত্যিই বাবা ও মেয়ে। কিন্তু সে এটা জানতো না, জ্যাকি অ্যামিলির ছোটবেলার প্রতিটি ছোট বড় কথা সব জানতো। ছোট থেকেই সে তাকে বড় হতে দেখেছিল, তাই দুজনেই বিনা কোনো দ্বিধায় প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দেয় তাকে। এইভাবেই গল্প করতে করতে ভিক্টরের সন্দেহ অনেকখানি কম হয়ে যায়। কিন্তু যখনই সে নিজের অ্যাপার্টমেন্টে ফিরে আসে, সে ব্লিককে তাদের দুজনের পুরো ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে।
অন্যদিকে পুলিশ আগে থেকেই সবকিছু প্রস্তুত করে রেখেছিল। জ্যাকি এবং এমিলির নকল পরিচয়, নকল রেকর্ড আর নকল হিস্ট্রি আগে থেকেই সরকারের ডেটাবেসে আপলোড করে রেখেছিল, আর সবকিছুই পুলিশের পরিকল্পনা মতোই হচ্ছিল। ভিক্টর ধীরে ধীরে জ্যাকি আর এমিলির ওপর ভরসা করতে শুরু করে। পুলিশের মনে হচ্ছিল যে এবার হয়তো তারা গ্যাংয়ের সব মেম্বারদের কাছে পৌঁছে যাবে। কিন্তু সেই রাতে হঠাৎ কেউ জ্যাকির ফ্ল্যাটে ঠক ঠক আওয়াজ করতেই জ্যাকি যখন দরজা খোলে, সামনে দাঁড়িয়ে থাকা মাস্ক পরা একজন লোক আচমকা তার উপর গুলি চালাতে শুরু করে। আর এটি রায়ান ছিল, ব্লিকের যমজ ভাই। রায়ান খুবই ডেঞ্জার এবং ট্রেনিংপ্রাপ্ত ফাইটার ছিল। ঘরের ভিতরে দেখতে দেখতেই তাদের মধ্যে জবরদস্ত লড়াই শুরু হয়ে যায়। জ্যাকি কোনো রকমে তার বন্দুক ফেলে দেয়, কিন্তু তখনই তার কাছে থাকা আরেকটি বন্দুক বার করেই সে জ্যাকিকে মারার চেষ্টা করে। গুলির আওয়াজ পুরো বিল্ডিংয়ে শোনা যায়। অন্যদিকে ব্লিক তাদের গোপন আস্তানায় বসেই সবকিছুই লাইভ দেখছিল, কারণ এই হামলা কোনো হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়, সবকিছু তাদের আগে থেকেই করা প্ল্যানের অংশ ছিল। আর ডিনারের সময় ভিক্টর লুকিয়ে এমিলির ফোন হ্যাক করে নিয়েছিল, তাই এখন তাদের কাছে শুধু এমিলির ডাটাই নয়, বরং পুলিশ স্টেশনের অনেক ক্যামেরা আর সিকিউরিটি সিস্টেমের অ্যাক্সেস ছিল। ওদিকে রাস্তার অন্যদিকে বিল্ডিংয়ে বসে থাকা পুলিশ টিম কম্পিউটার স্ক্রিনে কিছুই অস্বাভাবিক দেখে না, কারণ ব্লিক সবকিছুই হ্যাক করে রেখেছিল। তাদের ক্যামেরায় সবকিছুই ঠিকঠাক চলছিল, আর ব্লিক এর থেকেই প্রমাণ করে দেয় যে টেকনোলজি তার একেবারে হাতের মুঠোয় ছিল। তবে তার পরিকল্পনায় ছোট্ট একটি ভুল হয়ে যায়। পুলিশ টিম দেখে এমিলি এই অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে তাদের কাছে এসেছে, অথচ স্ক্রিনে এখনো ঘরে জ্যাকির সাথে তাকে কথা বলতে দেখা যাচ্ছিল। আর এটা দেখেই অফিসাররা বুঝে যায় যে তাদের ক্যামেরা হ্যাক করা হয়েছে। পুরো টিম সঙ্গে সঙ্গে ওই বিল্ডিংয়ের দিকে দৌড়ে যায়। সেই সময় ব্লিক নিজের ভাই রায়ানকে আগে থেকে সতর্ক করে দেয় যে পুলিশ তাদের দিকে ছুটে আসছে। এটি শুনতেই রায়ান আরও আক্রমণাত্মক হয়ে যায়, বারবার গুলি চালায় যাতে জ্যাকি প্রাণ বাঁচিয়ে লুকিয়ে পড়ে এবং সে পালাতে পারে। সে নিজের কাছে থাকা কেবিলের সাহায্যে বারান্দা দিয়ে লাফ দিয়ে জানালা দিয়ে পালিয়ে যায়। পুলিশ যতক্ষণে সেখানে পৌঁছায় সে পালিয়ে গেছিল। পরের দিন পুরো পুলিশ টিম পুনরায় নিজেদের ইনভেস্টিগেশন শুরু করে, আর পুলিশের অন্য একটি টিম ভিক্টরের অ্যাপার্টমেন্টে সার্চ অভিযান চালায়, যেখানে তারা বাবাল র্যাপে ভর্তি একটি পুরো আলমারি পায়। ঠিক তখনই জ্যাকি বুঝে যায় এর সরাসরি যোগাযোগ সেই রহস্যময় সুডোকো পাজলসের সাথে আছে যা তার আবর্জনায় পেয়েছিল। তবে এই সব কিছু ভালোভাবে বুঝে ওঠার আগেই হঠাৎ পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি ভারী ট্রাক গতিতে এসে পুলিশ ভ্যানকে সজোরে ধাক্কা মারে। ভ্যান ঘুরতে ঘুরতে সোজা একটি পুলিশ বিল্ডিংয়ের ভিতরে ঢুকে পড়ে। ভ্যানের ভিতরে বসে থাকা সমস্ত অফিসার জখম বা সেন্সলেস হয়ে পড়ে। আর ঠিক পরের মুহূর্তেই ট্রাকের ভিতর থেকে অ্যাডভান্স সব গান নিয়ে একদল স্পেশাল কমান্ডো বেরিয়ে আসে। সোজা তারা পুলিশ স্টেশনের উপর গুলি চালাতে শুরু করে। অনেক অফিসার গুলি লাগতেই ঘটনাস্থলেই মারা যায়। একের পর এক বিস্ফোরণে তারা পুলিশের অনেক গাড়ি উড়িয়ে দেয়। এই হামলার কিছুক্ষণের মধ্যেই পুরো পুলিশ স্টেশন গুড়িয়ে যায়। কিন্তু তারা দ্রুত বুঝতে পারে যে অপরাধীদের এখানে হামলা করা আসল লক্ষ্য নয়, এটা শুধু তাদের ধ্যান অন্যদিকে ঘোরানোর জন্য করা হয়েছে। তাই সে দ্রুত পুলিশ টিমকে আদেশ দেয় যে যাই হয়ে যাক না কেন তারা যেন নিজেদের পোস্ট ছেড়ে না যায়, আর ভিক্টরের উপর সবসময় নজর রাখে, তাহলেই তারা পুরো গ্যাংকে হাতে নাতে ধরতে পারবে। ওদিকে কিছুক্ষণ পর এমিলির জ্ঞান ফিরে আসে। সে আহত জ্যাকিকে গাড়ি থেকে বাইরে বার করে আনে, আর মাটিতে পড়া একটি বন্দুক তুলে নিয়ে সোজা ফায়ারিং শুরু করে দেয়। কিছু সময়ের মধ্যেই সে বেশ কিছু জনকে মেরে ফেলে। খুব তাড়াতাড়ি জ্যাকিও নিজেকে সামলিয়ে তাদের উপর আক্রমণ করে। আর লড়াইয়ের মাঝেই হঠাৎ জ্যাকির মাথায় ভেসে ওঠে যে ওই সুডোকো পাজলসের উপর ব্রেইল ভাষায় একটি সিক্রেট কোড লুকিয়ে আছে, যা ভিক্টর বাবল র্যাপের মাধ্যমে পড়ত, আর এটি পুরো কেসের মোড় ঘুরিয়ে দিতে পারত। জ্যাকি সঙ্গে সঙ্গে এমিলিকে ইন্টেলিজেন্স টিমের সাথে যোগাযোগ করার জন্য বলে, যাতে সেই কোডের মানে বের করা যেতে পারে। কিন্তু ঠিক সেই সময় পুলিশ স্টেশনের ভিতরে ফায়ারিং আরও জোরদারভাবে শুরু হয়। অপরাধীদের আরও একটি টিম বিল্ডিংয়ের ভিতর পর্যন্ত ঢুকে আসে। ওদিকে পুলিশ টিমের দুজন সদস্য শেষমেশ ভিক্টরকে একটি পুরনো অনাথ আশ্রমের ভিতরে যেতে দেখে, আর এখানে ব্লিক তাকে ডেকে পাঠিয়েছিল। তবে এই সব কিছু তথ্য পুলিশের কাছে পৌঁছানোর আগেই পুরো পুলিশ স্টেশনের ইলেকট্রিক ব্যবস্থা বন্ধ হয়ে যায়, আর সাথে সাথেই কমিউনিকেশন সিস্টেম ডিসকানেক্ট হয়ে যায়। আর সেই সময় কিছু লোক অনাথ আশ্রমে ভিক্টরের উপর হামলা করে দেয়। তারা সবাই ভিক্টরকে মারার জন্য এখানে এসেছিল। ভিক্টর সেটা ভালোভাবেই বুঝে গেছিল। আসলে ব্লিক তাকে তার জালে ফাঁসিয়ে মেরে ফেলার চেষ্টা করছিল। সে তাকে রাস্তা থেকে সরাতে চায়। তবে বয়স বাড়া সত্ত্বেও ভিক্টর কোনো দিক থেকেও কমজোর ফাইটার ছিল না। হাতে সামান্য একটি ছুরি নিয়ে সে এক এক করে সবার মোকাবিলা করে। নিজে খারাপভাবে জখম হওয়া সত্ত্বেও তাদের খতম করে দেয়। অন্যদিকে পুলিশ স্টেশনে তখনও ফায়ারিং চলছিল। ওই কমান্ডোদের প্রধান লক্ষ্যই ছিল জ্যাকি, কারণ তাকে মারতে পারলে ব্লিক তাদের প্রচুর টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু জ্যাকিও কম খেলোয়াড় ছিল না। এক এক করে সে তাদেরকেই খতম করে দেয়। এদিকে এমিলি বিল্ডিংয়ের ভিতরে লুকিয়ে ব্রেইল কোডের তথ্য পৌঁছানোর চেষ্টা করছিল, যাতে এর মানে বোঝা যায়। ঠিক তখনই একজন মেয়ে কমান্ডো তার উপর হামলা করে দেয়। দুজনের মধ্যে জবরদস্ত হাতাহাতি হয়, কিন্তু একসময় সুযোগ বুঝে এমিলি তাকে জানালা দিয়ে নিচে ফেলে দেয়। কিছুক্ষণ পরেই সেখানে পুলিশ ব্যাকআপ এসে পৌঁছায়। তারা সেখানকার পরিস্থিতি সামলে নেয়। ওদিকে অনাথ আশ্রমে ভিক্টরকে মারতে আসা সকলকেই সে খতম করে দিয়েছিল, কিন্তু তখনই সে দেখে রায়ান সেখানে এসেছে। আর এই সব কিছু তার এবং ব্লিকের পরিকল্পনা ছিল। তারা বুঝে গেছিল যে ভিক্টর বেঁচে থাকলে তারা এই মিশনে সফল হতে পারবে না, তাই সে তাকে খতম করতে এসেছিল। রায়ান তাকে মারার জন্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই সমান সমান ফাইটার ছিল। লড়াই করতে করতে তারা একটি জানালা ভেঙে নিচে পড়ে যায়। তখনই রায়ান বুঝতে পারে যে তার পেটে ছুরি ঢুকে গেছে, কিন্তু সে ভিক্টরকে মারার চেষ্টা চালিয়ে যায়। তবে ভিক্টর তারই অস্ত্র দিয়ে তাকেই খতম করে দেয়। এইভাবে ব্লিক নিজের সবচেয়ে বিশ্বাসযোগ্য সঙ্গী আর ভাইকে হারিয়ে ফেলে। এরই মধ্যে পুলিশ অনাথ আশ্রমকে চারিপাশ থেকে ঘিরে ফেলে। অন্যদিকে নিজের ভাইয়ের মৃত্যুর খবর শুনে ব্লিক পুরোপুরি ভেঙে পড়েছিল। এখন তার কাছে শুধু একটা রাস্তায় বেঁচে ছিল, নিজের শেষ পরিকল্পনাটিকে সফল করা। রায়ানের মৃত্যুর পর ব্লিক পুরোপুরি বুঝে যায় এখন সবকিছু তার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। এই ভেবে সে ওই অনাথ আশ্রমে লাগানো সমস্ত টাইম বোমে বিস্ফোরণ ঘটিয়ে দেয়। অন্যদিকে সারা জ্যাকি আর এমিলিকে জানায় প্রথম হামলার পর কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সি সুরক্ষার জন্য পুলিশের ডিজিটাল ভল্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে। সব ক্রিপ্টোকারেন্সি সেখানে সুরক্ষিত আছে, আর সেটা চুরি করার জন্যই কমান্ডোরা এই পুলিশ স্টেশনে আক্রমণ করেছে। কিন্তু পুলিশের ধারণা সম্পূর্ণ ভুল ছিল। তারা তো তখন অবাক হয় যখন পুলিশ ভল্টটিকে চেক করতে গিয়ে সেটি ফাঁকা দেখে। তাদের সকলের কপালে হাত পড়ে যায়। তবে কিভাবে? তদন্তে জানা যায় যে আসল চোর পুলিশ স্টেশনে হওয়া হামলার সময় ব্যাকআপ টিমের ছদ্মবেশে ভিতরে ঢুকেছিল। যখন সব পুলিশ অফিসাররা আহত লোকেদের বাঁচাতে এবং অন্য কাজেই ব্যস্ত ছিল, সেই সময় তারা খুব সহজেই পুরো ডিজিটাল ক্রিপ্টোকারেন্সি ভল্ট থেকে সাফ করে দেয়। অন্যদিকে অনাথ আশ্রমের ধ্বংসস্তূপের মাঝখান থেকে ভিক্টরকে জীবিত বাইরে বেরিয়ে আসতে দেখা যায়। সৌভাগ্যবশত সে প্রাণে বেঁচে গেছে। তখনই পুলিশ তাকে চারিপাশ থেকে ঘিরে ধরে। আশ্চর্যের বিষয় হলো ভিক্টর সেখান থেকে পালানোর কোনো চেষ্টাই করে না। সে তাদেরকে বাধা না দিয়ে নিজেকে পুলিশের হাতে তুলে দেয়, আর সরাসরি পুলিশকে বলে এখন সে সবকিছুই স্বীকার করবে। অন্যদিকে পুলিশ স্টেশনে এআই সিস্টেম পুনরায় চালু করা হয়। কিছুক্ষণের মধ্যেই চুরি হওয়া ক্রিপ্টো নিয়ে পালানোর গাড়ির লোকেশন তারা ট্রেস করে ফেলে। লোকেশন পাওয়া মাত্রই পুরো পুলিশ ফোর্স সঙ্গে সঙ্গে তার পিছনে বেরিয়ে যায়। পিছু করতে করতে তারা একটি বড় হোটেল পর্যন্ত পৌঁছায়। সেখানে পৌঁছাতেই চোরেরা পুলিশকে বিভ্রান্ত করার জন্যই আলাদা আলাদা দিকে পালিয়ে যায়। এই হুড়োহুড়ির মধ্যেই জ্যাকি হোটেলে লন্ড্রি রুমে পৌঁছায়, আর সেখানে তার সামনাসামনি হয় ব্লিকের সাথে। মাসের পর মাস সে শুধু কম্পিউটারের সামনে থেকেই লড়াই করছিল, কিন্তু এবার প্রথমবার দুজনেই সামনাসামনি হয়। তাদের মধ্যে লড়াই শুরু হয়, কিন্তু ব্লিক একা ছিল না। তার দুই সাথী একসাথে মিলে জ্যাকির সাথে লড়াই করছিল। জ্যাকি একাই তাদের মোকাবিলা করছিল, আর ব্লিক সেখান থেকে পালিয়ে যায়। এরই মধ্যে বাইরে এই হোটেলে একটি ইভেন্ট চলছিল। শহরে নামিদামি লোকেরা সেখানে এসেছিল। এমিলি বুঝতে পারে যে ব্লিক এই ভিড়ের আড়ালে কোথাও লুকিয়ে পড়বে, আর ঠিক সেটাই করে সে। ওদিকে পুলিশের ভ্যানে ভিক্টরকে তার নিজের ফোন দেওয়া হয়। পুলিশ জানতো যদি কেউ ব্লিক পর্যন্ত পৌঁছাতে পারে তো সেটা ভিক্টরই পারবে, তাই তারা তাকে ব্লিককে কল করতে বলে। কিন্তু একটি সমস্যা ছিল, গ্যাংয়ের কোনো ডিভাইস ট্রেস করা অসম্ভব ছিল। তাই এখন টেকনোলজি ছেড়ে মানুষের নজরের উপরেই তাদেরকে ভরসা করতে হতো। এমিলি হাজার হাজার মানুষের ভিড়ে সেই ব্যক্তিকে খুঁজতে শুরু করে যে ফোনে কথা বলছিল। এদিকে হোটেলের লন্ড্রি রুমে জ্যাকি এখনও তাদের সাথে মোকাবিলা করে যাচ্ছিল। কোনো রকমে সে একজনকে অজ্ঞান করে দেয়, আর একজনকে ওয়াশিং মেশিনের ভিতরে বন্ধ করে দেয়। অন্যদিকে ব্লিক বুঝতে পারে যে চারিদিকে পুলিশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তাই সে সঙ্গে সঙ্গে ভিড়ের মধ্যে থেকে অন্যদিকে সরে যায়। কিন্তু সেই সময় জ্যাকির একটি কথা এমিলির মনে পড়ে। অপরাধী না জেনেও বারবার ক্যামেরার দিকে তাকায়। ভিড়ের মাঝে এমিলির নজর একজন মানুষের উপর পড়ে, যে বারবার চারিপাশে লাগানো ক্যামেরা আর লোকেদের দিকে দেখছিল। আর এটা দেখেই তার সন্দেহ হয়ে যায় এটাই হয়তো ব্লিক। কিন্তু এর আগে সে পুলিশ টিমকে পুরো ইনফরমেশন দিতে পারত। পরিস্থিতি হঠাৎ বদলে যায়। ভিক্টর সুযোগ বুঝে পুলিশের উপর আক্রমণ করে দেয়। সে গ্যাস গ্রেনেড ছুঁড়ে সুযোগ বুঝে সেখান থেকে পালায়। ওদিকে রনি এমিলিকে খুঁজে নিজের ইয়ারপিস দিয়ে দেয়, যাতে সে বাকি টিমের সাথে যোগাযোগ রাখতে পারে। ব্লিক সেই হোটেল থেকে বেরিয়ে ট্রেন স্টেশনের দিকে পালাচ্ছিল। রনি এটা দেখা মাত্র একাই তার পিছু নেয়। কিন্তু স্টেশনের ভিড়ের মধ্যে হঠাৎ একজন অচেনা ব্যক্তি রনির উপর ছুরি দিয়ে আঘাত করে, আর সেই ব্যক্তি হলো ভিক্টর।
কারণ ভিক্টর নিজে হাতে ব্লিককে মারতে চাইছিল। ভিক্টর সোজা ব্লিকের পিছনে গিয়ে দাঁড়ায়। এখন দুজনের মধ্যে কোনো ভরসা ছিল না আর। ভিক্টরের নিজের গ্যাংয়ের লোকেরাই তাকে মারার প্ল্যান করেছিল। রাগে সে ব্লিকের ওপর বারবার ছুরি দিয়ে আঘাত করে। তবে মরার আগে ব্লিক শেষমেশ চুরি করা কোটি কোটি ডলারের ক্রিপ্টোকারেন্সির পাসওয়ার্ড ভিক্টরকে বলে যায়। গ্যাংয়ের সবচেয়ে ডেঞ্জার হ্যাকার নিজেরই লোভের শিকার হয়ে নিজের প্রাণ হারায়। এদিকে যখন এমিলি রনির কাছে পৌঁছায় তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। ব্লিককে মেরে সে সেখান থেকে পালিয়ে গেছিল। তবে সৌভাগ্যবশত সেই হোটেলে বাকি অপরাধীদের পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু সবচেয়ে বড় অপরাধী এখনও অধরা ছিল। ভিক্টরের কাছে এখন পাসওয়ার্ড ছিল, আর চুরি করা সম্পূর্ণ ডিজিটাল সম্পদের কাছে পৌঁছানোর রাস্তাও। অন্যদিকে পুলিশের কাছে তাকে খোঁজার কোনো সূত্র ছিল না। ভিক্টর আরও একবার ছায়ার মতো গায়েব হয়ে যায়। কিছু সময় পর জ্যাকি আর এমিলি একটি ব্যাপার বুঝতে পারে। যদিও ভিক্টর পাসওয়ার্ড জানত, কিন্তু এত বড় ডিজিটাল কারেন্সি ক্যাশ বানানো এতটাও সহজ ছিল না। এর মানে এটা পরিষ্কার ছিল তাকে কোনো না কোনো বড় অপরাধীর সাথে হাত মেলাতেই হতো, আর পুলিশ সেই সুযোগের অপেক্ষায় ছিল। এভাবেই অবশেষে একদিন খবর পাওয়া যায় যে ভিক্টর একজন প্রভাবশালী বিজনেসম্যানের সাথে দেখা করতে চাইছে, যার মাধ্যমে সে চুরি করা ক্রিপ্টোকারেন্সি ডিল করতে চায়। আর এই বিজনেসম্যান আর কেউ নয়, সেই ব্যক্তি ছিল যার ক্রিপ্টোকারেন্সি চুরি হয়েছিল। সে শুধু কোনোভাবে তার ক্রিপ্টোকারেন্সি পেতে চাইছিল। এর জন্য সে ভিক্টরকে কোটি কোটি টাকা দিতেও রাজি ছিল। ভিক্টর একটি শান্ত টি হাউসে ওই বিজনেসম্যানের সাথে দেখা করার জন্য পৌঁছায়। বাইরে সবকিছু স্বাভাবিক মনে হলেও ভিতর ভিতর ভিক্টর একেবারে সতর্ক হয়ে বসেছিল। কিছু সময়ের মধ্যেই সে বুঝতে পারে কেউ তার পিছু করছে, আর সেটা এমিলি ছিল। দুজন আরও একবার একে অপরের সামনাসামনি হয়, কিন্তু এইবার জ্যাকি পুরো তৈরি হয়ে এসেছিল। সে আগে থেকেই জানত যে ভিক্টর তার সোজা জালে ফাঁসবে না, তাই সে পুরো এলাকায় নিজের টিম ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল। যখনই ভিক্টর বাইরে বেরোনোর চেষ্টা করে তাকে চারপাশ থেকে ঘেরাও করা শুরু হয়ে যায়, কিন্তু ভিক্টর সহজে হার মানত না। দুজনের মধ্যে আবারও ভয়ানক লড়াই শুরু হয়, কিন্তু এইবার পরিস্থিতি বদলে যায়। ভিক্টরের কাছে পালানোর কোনো রাস্তা ছিল না। তার গ্যাংয়ের সব সদস্যরাই ধরা পড়ে গেছিল। অবশেষে জ্যাকি তাকে কাবু করে নেয়, আর পুলিশ তাকে গ্রেপ্তার করে। বহু বছর ধরে আইন থেকে বেঁচে পালানো শ্যাডো গ্যাংয়ের এই প্রধানকে অবশেষে পুলিশ প্রমাণসহ গ্রেপ্তার করে এবং তাদের চুরি করা ক্রিপ্টোকারেন্সি উদ্ধার করে নেওয়া হয়। ভিক্টরকে কারাগারে নিয়ে যাওয়া হয়। জ্যাকি আর এমিলি তাদের মিশন সাকসেসফুল করে। এমিলি এখন শুধু একজন অফিসার রয়ে যায় না, মিশন কমপ্লিট করাতে তাকে একটা হাই র্যাঙ্ক দেওয়া হয়। এই ছিল শ্যাডো গ্যাংয়ের রোমাঞ্চকর গল্প, যেখানে কোটি কোটি ডলারের লোভ আর বুদ্ধির খেলায় একের পর এক চমকে দিয়েছে সবাইকে। শেষ পর্যন্ত হয়তো অপরাধী ধরা পড়েছে, হারিয়ে যাওয়া সম্পদ ফিরে এসেছে, কিন্তু এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দিয়ে যায়। শুধু আধুনিক প্রযুক্তি বা শক্তি নয়, ধৈর্য, অভিজ্ঞতা আর মানুষের মন পড়ার ক্ষমতাই অনেক সময় সবচেয়ে বড় অস্ত্র হয়ে ওঠে। আর সেই কারণেই একজন অবসরপ্রাপ্ত অফিসার জ্যাকি প্রমাণ করে দিয়েছিল, এআই যতই শক্তিশালী হোক না কেন, মানুষের বুদ্ধিমত্তার বিকল্প এখনও তৈরি হয়নি। তো বন্ধুরা, আপনাদের কাছে এই সিনেমার সবচেয়ে ইন্টারেস্টিং মুহূর্ত কোনটা লেগেছে? ভিক্টর আর ব্লিকের বিশ্বাসঘাতকতা, নাকি জ্যাকির দুর্দান্ত কামব্যাক? কমেন্ট অবশ্যই জানাতে ভুলবেন না। আর যদি এমনই অ্যাকশন থ্রিলার আর টুইস্টে ভরা সিনেমার গল্প শুনতে ভালো লাগে, তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন।